কোটা বিরোধী আন্দোলন আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা। এদিকে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। জানাবো কোটা আন্দোলন নেপথ্যে শিবির। টাঙ্গাইলে বন্যায় কোথাও অপরিবর্তিত কোথাও অবনতি, নষ্ট হচ্ছে ফসল। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহে ইজি বাইকের ট্রাকের ধাক্কায় নিহত ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা। সরকারি চাকরিতে কোটা না রাখার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামীকাল সারা দেশে আবার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় আগামীকাল সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সবাই সমবেত হবেন। সেখান থেকে মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করা হবে। সূর্যাস্ত পর্যন্ত এই অবরোধ চলবে। দাবি আদায়ে টানা 2 দিন ঢাকা সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় সড়ক অবরোধ করে কোটা বিরোধী শিক্ষার্থীরা গত রোববার ও গতকাল সোমবার বিকেল থেকে কয়েক ঘন্টা ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা ব্যাপক যানজট হয়। 2 দিন অবরোধের পর আজ গণসংযোগ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই কর্মসূচি শেষে আবার অবরোধের ঘোষণা দিলেন তারা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করছেন। তাদের ডাকে সাড়া দিয়ে ঢাকা সহ সারা দেশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন। কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিবৃতিতে জানানো হয়, বৈঠকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারা দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশগুলো সফল করার সন্তোষ প্রকাশ করা হয় এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এতে বলা হয়, বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নজিরবিহীন দুর্নীতি, দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে, বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে কর্মসূচি গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে। বিবৃতিতে বলা হয়, বৈঠকে সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। নেতারা মনে করেন, এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে ভারতের উপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে। অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে আহ্বান জানান নেতারা। কোটা আন্দোলন নেপথ্যে শিবির। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার কথা মনে আছে? কাদের মোল্লাকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর এই দণ্ডাদেশ পছন্দ করেনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে জনগণ, আর তার প্রতিবাদে গঠিত হয়েছিল গণজাগরণ মঞ্চ এবং এই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আইন পরিবর্তন করে আপিলের সুযোগ দেওয়া হয়েছিল সরকারকে। রাষ্ট্রপক্ষ আপিলের মাধ্যমে কাদের মোল্লার দণ্ড সর্বোচ্চ আদালতের মাধ্যমে নিশ্চিহ্ন করেছিল। শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। সেই আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা ঘরে তুলতে পারেনি। শাহবাগের এই গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে সংগঠিত হয় হেফাজত এবং তারা 2013 সালের 5ই মে ঢাকার উদ্যোগে লং মার্চ করে এবং এই লং মার্চের মাধ্যমে তারা কার্যত যুদ্ধাপরাধীদের বিচার এবং শাহবাগ মঞ্চে যে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ, সেই জাগরণকে নস্যাৎ করে দেয়। এবার যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সেই কোটা বিরোধী আন্দোলনকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে কাদের মোল্লার বিচারের প্রতিশোধ গ্রহণের জন্যই যে একটি মহল সক্রিয় রয়েছে। ঠিক একই অবস্থায় তারা আদালতের উপর চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করছে। কোটা বিরোধী আন্দোলনের সারা দেশে নেতৃত্ব এবং কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে যে ছাত্র শিবিরের কর্মীরাই এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের খোঁজ খবর নিচ্ছেন। কথা অস্বীকার করার উপায় নেই যে তারা সামনের দিকে রেখেছেন কোন রকম রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন কিছু শিক্ষার্থীকে। কিন্তু সারা দেশে এই আন্দোলনের পুরো নেটওয়ার্কটি ছাত্র শিবিরের নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য যে 2018 সালেও কোটা বিরোধী আন্দোলনের নেটওয়ার্ক ছাত্র শিবির কর্তৃক পরিচালিত হয়েছে। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একটি নেটওয়ার্ক তৈরি করেছে এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে তারা নিজেদের যে সমস্ত ছাত্র পরিচিত তার গ্রহণযোগ্যতা আছে তাদেরকে বাছাই করে নেতৃত্বে আনছে। কিন্তু এই আন্দোলনের নাটাই আসলে শিবির হাতে। সারা দেশের কোটা আন্দোলনের নেতৃত্ব এবং কার্যক্রমগুলো বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য যে ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক গ্রুপ রয়েছে। এই ধরনের গ্রুপগুলোতে কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে আন্দোলনের মাঠে সেই কথাবার্তাগুলোরই প্রতিফলন ঘটছে। এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে কোটা আন্দোলনের সঙ্গে ছাত্র শিবিরের সরাসরি এবং প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। যদিও কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন। তারা বলছেন যে এটি সাধারণ শিক্ষার্থীদের দাবি। বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী যে ক্ষোভ এবং মনগড়া বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যের প্রেক্ষিতে একটা বিষয় সুস্পষ্ট হয়ে গেছে যে এই আন্দোলনের পেছনে একটা প্রতিশোধমূলক উদ্দেশ্য রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের সময় যে গণজাগরণ হয়েছিল কোটা ইস্যুর মাধ্যমে শিবির সেই ধরনের পাল্টা একটি প্রতিশোধ গ্রহণ করতে চায়। সে কারণে কোটা আন্দোলন মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধিতা সহ নানা রকম জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের সপক্ষের অবস্থানকে ইন্ধন দেওয়া হচ্ছে। টাঙ্গাইলে বন্যার কোথাও অপরিবর্তিত, কোথাও অবনতি, নষ্ট হচ্ছে ফসল। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 9 সেন্টিমিটার কমে বিপদসীমা 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে মানুষজন পানিবন্দী হওয়ার পাশাপাশি কৃষি জমি তলিয়ে যাওয়া ফসলের ক্ষতি হচ্ছে ব্যাপক। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত আবার কোথাও অবনতি হয়েছে বলে জানা গেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডে দেওয়া তথ্যমতে ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 91 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 9 সেন্টিমিটার কমে বিপদসীমা 24 সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে 10 সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানি পয়েন্টে 6 সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে 9 সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা এখনো বন্যার পানিতে তলিয়ে আছে। জেলা প্রশাসনের তথ্যমতে জেলার ভুয়াপুর, নাগরপুর, কালীহাতি, টাঙ্গাইল সদর, গোপালপুর, বাসাইল উপজেলার 47,000 মানুষ পানিবন্দী রয়েছে। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে অনেক জায়গায় পানি কমলেও ভোগান্তি কমেনি নদী পাড়ের মানুষজনের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় গত কয়েকদিনে বন্যার পানিতে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 6.5 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। তবে লোকালয়ে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকার ফসলি জমি বন্যা কবলিত হচ্ছে। জানা গেছে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় টাঙ্গাইলের ভুয়াপুর, দেলদুয়ার, নাগরপুর ও বাসাইল উপজেলার 5টি গ্রামীণ সড়ক বন্যার পানিতে ভেঙে নতুন নতুন কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রাতে বাসাইল উপজেলার আন্দিরাপাড়া এলাকায় একটি গ্রামীণ সড়ক ভেঙে গেছে, ফলে ওই এলাকায় মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। এছাড়া যমুনা সহ 3টি নদীর পানি কমতে শুরু করলেও নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের পানিবন্দী মানুষদের দুর্ভোগ কমেনি। বর্তমানে বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। ময়মনসিংহে ইজি বাইকের ট্রাকে ধাক্কায় নিহত 3। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী ইজি বাইকে ট্রাকে ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। দুপুর 2টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাকিব উপজেলার পিতাম্বর পাড়া হুসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার বিএম শাখা ছাত্র। সে পরীক্ষা দেওয়ার জন্য ঈশ্বরগঞ্জ পৌর শহরে যাচ্ছিল। এছাড়া এই মর্মান্তিক দুর্ঘটনা উপজেলার কাহেদ গ্রামের আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।